রাজ্য সরকার যা বলে তাই বলছে, টাকা নেই, দিতে পারবো না, এইসব বেসিক্যালি টাকাগুলো চুরি করছে, সেটা হলো বিষয়। সুপ্রিম কোর্ট বলেছে যে প্রথমে আগের দিন 50% বলেছিল, আজকে সুপ্রিম কোর্ট বলেছে আপাতত 25% রিলিজ করেছেন। দেখুন এখানে বিপদের কিছু নয়, সরকার টাকাটা মারছে, সেই মারাটা আটকাচ্ছে, এখানে কোনো বিপদের কিছু নয়। বিপদ আবার কি? টাকাটা মারছে, পকেটে ঢোকাচ্ছে কর্মচারীদের টাকা, সেটা আটকাচ্ছে বলে সরকারের জ্বালা হচ্ছে। চুরির টাকায় এসি গাড়ি বাড়ি লন্ডন বেড়াতে যাওয়া, এটা হওয়াটা কিছুটা আটকাচ্ছে, সেই জন্য সরকারের বিপদ। এখানে বিপদে সরকারের কিছুই নেই, চুরিটা আমরা আটকাচ্ছি, এটা হচ্ছিল বিষয়। কর্মচারীদের হক তারা পাবে না, এর টাকা মেরে সংসার চলবে। ও যার চাকরি পাওয়ার কথা চাকরি বিক্রি করে দেবে, ছেড়ে দেওয়া সম্ভব নেই। তাহলে এখানে কি রিভিশন পিটিশন দায়ের হতে পারে আবার? না, এখানে রিভিউ পিটিশনের কোনো গল্প নেই। এটা তো ইন দ্য মিন টাইম মামলা চলাকালীন 25% দিতে বলেছে উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস এন্ড কন্টেনশন। তাহলে 2011 থেকে 2019 পর্যন্ত যা বকেয়া তার মোট পরিমাণের উপর 25% নাকি বর্তমানে যে ডিএ বকেয়া আছে? না, 45,000 কোটি টাকার যে হিসাবটা দিয়েছে সেই 45,000 কোটি টাকা 25%। আচ্ছা, যেটা রাজ্য সরকারের মতে 45,000 কোটি টাকা পড়েছে। 2009 রোপার যে বকেয়াটা সেটা উইল কন্টিনিউ ইন 2019 রোপা। আচ্ছা, রাজ্য সরকার যে আর্গুমেন্ট করেছিল, মানে বলেছিল যে মহার্ঘ ভাতা কোনো অধিকার নয়, সেই আর্গুমেন্ট তো তাহলে মোটামুটি মুখ থুবড়ে পড়েছে। তাহলে আজকের এই অর্ডারের পর প্রাথমিকভাবে কি এটা বলা যায় যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার? অধিকারই তো, মৌলিক অধিকার। তাহলে যদি রাজ্য সরকারের আইনজীবীরা মানে তাদের কথা যদি ধ্রুব সত্যি ধরে নিই, তাহলে 25% ডিএ দিতে রাজ্য সরকারের খরচ 20,000 কোটি টাকা, আর হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের শেষ পর্যন্ত যদি হস্তক্ষেপ না করে তাহলে সরকারের খরচ হবে প্রায় 80,000 কোটি টাকা। এটা তো শুধুমাত্র বকেয়ার হিসাব, তাই না? সরকারের মতে এটা 40,000 কোটি টাকা, 45,000 কোটি টাকা। তারপরে 19 রোপার যেটা আছে সেটা তো কন্টিনিউ হবেই, কারণ ওটা 9-এ দিল আর 19-এ দেবে না, তা তো হতে পারে না। সরকার এখানে টাকাটা চুরি করবে বলে বুঝিয়েছিল। সরকার এখানে, মমতা ব্যানার্জি এখানে টাকাটা কর্মচারীদের কুকুর বলে সম্বোধন করেছিল। চোরেরা এদেরকে বক্তব্য, এটা মেনে নেওয়া যায় নাকি? রাজ্যের তরফ থেকে যা বলে সাধারণত যে মামলা স্টে করো, আদালত তো স্টে করার পরিবর্তে বলছে মামলা আমরা খারিজ করে দেবো। যদি ফার্দার শুনানি করতে চাও তাহলে অবিলম্বে তোমরা 50% বকেয়া দিয়ে আগে এমপ্লয়ীদের দিয়ে দাও। তখন রাজ্য সরকার থেকে যেমন কাঁদুনি গায়ে আমাদের কত টাকা নেই, মা করে 5% দাও, 25% বকেয়া টাকা দাও এমপ্লয়ীদের, তারপর মামলা শুনানি হবে আগস্ট মাসে, তখন দেখা যাবে। তাহলে সরকার কি একটা বড় গাড্ডায় পড়তে চলেছে এবার? সরকার তো গাড্ডায় পড়েই আছে, নতুন করে কি করবে? এক্ষেত্রে কি রিভিশন পিটিশন দায়ের হতে পারে? তেমন সহজে সুযোগ নেই। আর 2011 থেকে 2019 পর্যন্ত যা বকেয়া তার পরিমাণের ওপরে 25%, না বর্তমানে যে ডিএ বকেয়া আছে তার 25%, কোনটা? ডিএ সামগ্রিক ডিএ যে বকেয়া আছে তার 25%। আজকে আদালতে মূলত আদালত সর্বপ্রথম বলেছিলেন যে 50% অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে এরিয়া ডিএ রিলিজ করুন। তখন রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন এর ফলে তাদের কোমর ভেঙে যাবে, সর্বমোট এরিয়া দিতে গেলে 40,000 কোটি টাকা লাগবে এবং 50% দিতে গেলে 20,000 কোটি টাকা, তাদের কোমর ভেঙে যাবে। তাই আদালত আজকে সর্বশেষ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন 25% অন্তর্বর্তীকালীন এরিয়া ডিএ দিতে হবে। ফলে 25% এরিয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা তারা পেতে চলেছেন, 10,000 কোটি টাকা দিতে হবে। আমি আগেই বলেছিলাম যে মামলা রাজ্য সরকার 6 বার হেরেছে। এই মামলা প্রথম দিন থেকে যেভাবে তৈরি হয়েছে, যেভাবে করে দিনের পর দিন খেটে তৈরি করা এই মামলা একেবারে রোপা রুল 2009-এ নির্দিষ্টভাবে বলা আছে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, এবং সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা সিমলা লেবার ব্যুরো তারা হিসাব করেন, সেই অনুযায়ী দিতে হবে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন এবং হেরেছেন, বারবার হেরেছেন রাজ্য সরকার। এই নিয়ে আপনি বলতে পারেন 6 বার হারার পরে আবার 7ম বারের আবার অন্তর্বর্তীকালীনভাবে হারলেন। আমি নিশ্চিত ফাইনালিও হারবেন, রাজ্য সরকারি কর্মচারীদের জয় হবে। এবং যেভাবে এই মামলা এই 2016 সাল থেকে চলছে, এই মামলা 2017 সাল থেকে, তারপরে ধরুন এই কলকাতা হাইকোর্ট,
তারপরে কলকাতা হাইকোর্টে হারা রাজ্য সরকারের, আমরা জিতলাম, আমরা আবার জিতলাম রিভিউতে, স্ট্যাটে গেল সেখানে জিতলাম, আবার রিভিউ করলো রাজ্য সরকার, আমরা জিতলাম, আবার স্ট্যাটে জিতলাম, আবার হাইকোর্টে জিতলাম, হাইকোর্টে রিভিউতে জিতলাম। আমি জিতলাম বলতে হাঁপিয়ে যাচ্ছি, ওরা হারলাম বলতে এখনো হাঁপালো না, আবার এসছে হারছে, ফলে ওরা আবার ওই যা হওয়ার তাই হয়েছে, ওই যে আবার হেরেছে। মানে ওদের ওই এই হেরো পার্টিদের এই বর্তমানে যারা আছে এদের আর কি বলবেন, এটা নির্লজ্জ, চরম নির্লজ্জ। এত হারার পরে আর তো অন্য কোনো রাজনৈতিক দল হলে বাড়ি থেকে বেরোতো না, কিন্তু এরা কি বলবেন, এত হারার পরে এদের হয় না। আমি ফিরদৌসা একটা কথা বলবো, একদম বঞ্চিত চাকরি প্রার্থীদের 26,000 চাকরি প্রার্থীদের পাশে যেরকম আইনি সাহায্য আপনারা করেছেন, আইনি লড়াই লড়েছেন একদম প্রথম দিন থেকে, একদম এই আন্দোলনের প্রথম সংস্করণে আমি বলবো আজকে রাজ্য সরকারের কর্মচারীদের যে বঞ্চিত মহার্ঘ ভাতা সেটা আদায়ের জন্য আপনাদের সুদীর্ঘ আইনি লড়াই বলা চলে। সেই প্রসঙ্গে আমি বলবো যে 2011 থেকে 2019 সাল পর্যন্ত যা বকেয়া তার মোট পরিমাণের ওপর 25% না বর্তমানে যে দিয়ে বকেয়া রয়েছে তার না, এটা রোপা রুলস 2009 এর সাপেক্ষে মামলা, ফলে রোপা রুলস 2009 নিয়ে যেহেতু মামলা, সেহেতু রোপা রুলস 2009 মোতাবেক 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়া তাদের মিটিয়ে দিতে হবে। কারণ এটা রোপা রুলস 2019 নিয়ে মামলা নয়। এটা অনেকেই ভুল করছেন, অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই বিভ্রান্তি ছড়াবেন না বা ভুল করবেন না। কারণ রোপা রুলস 2009 দিয়ে সিপিআই অনুযায়ী দেওয়ার কথা বলা আছে। রোপা রুলস 2019 যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে, সেখানে তো এরা প্রভিশনই রাখেনি। ফলে এখানে যে সেই সময় বামফ্রন্ট সরকার যে প্রভিশন রেখেছিলেন কর্মচারীদের আইনসঙ্গত অধিকারকে মর্যাদা দিয়ে, আজকে সেই মর্যাদা পেল এবং তারা আজকে অন্তর্বর্তীকালীন নির্দেশ পেলেন 25% এরিয়া দিয়ে সেটা রিলিজ করতে। রাজ্য সরকার যে আর্গুমেন্ট করেছিল, অর্থাৎ বলেছিল যে মহার্ঘ ভাতা কোনো অধিকার নয়, সেই আর্গুমেন্ট কার্যত দেখা গেল মানে মুখ থুবড়ে পড়লো। এর আগে 6 বার হেরেছে, এর আগে এই মন্ত্রীর উপর 6 বার হেরেছে, আবার কি বলবো। মানে কিন্তু আজকের এই অর্ডারের পর কি প্রাথমিকভাবে এটা বলা যায় যে দিয়ে সরকারি কর্মচারীদের অধিকার সেটা আবারও প্রমাণিত হলো এবং সেটা আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকার এটা ক্লিয়ার করতে পারে বলে? এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ, ফলে অন্তর্বর্তীকালীন ভাবে প্রমাণিত বলা চলে। ফাইনালি সেটা প্রমাণিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে। সেটা আগস্ট মাস 2025 পরবর্তী শুনানি, ফলে ফাইনাল শুনানি হোক, তারপরেই তখন সেই অনুযায়ী তখন যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেকই সকলে বাধ্য থাকবেন। অন্তর্বর্তীকালীন নির্দেশ হচ্ছে 25% এরিয়া। আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করবো আপনার কাছে যে এক্ষেত্রে এই মামলায় কি কোনো রিভিউ পিটিশন দায়ের হতে পারে? আবার দেখুন, এখনো তো ফাইনাল নির্দেশই হয়নি, এটা তো অন্তর্বর্তীকালীন নির্দেশ। যেভাবে একাধিক মামলায় যেভাবে রাজ্য সরকারকে দেখা গেছে, সেটা চাকরিচ্যুত যারা হলেন তাদের ক্ষেত্রেও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল তারা রিভিউ পিটিশন এবং গিয়েওছেন বারংবার একাধিক মামলায়। এক্ষেত্রেও আপনাদের আইনি পর্যবেক্ষণ কি বলছে? এই ডিএ মামলায় 3 বার রিভিউ করেছে, 3 বারই হেরেছে রাজ্য সরকার। ডিএ মামলায় 3 বার হেরেছে, 3 বার রিভিউতে হেরেছে। ফলে করবে সেটা, আরো যদি থাপ্পড় খাওয়ার অভ্যাস দাঁড়ায় কি করবেন? আইনে প্রভিশন রয়েছে, থাপ্পড় খেতে চাইলে থাপ্পড় খাবে, কি করা যাবে? আইনি চপেটাঘাত। একদমই। সাম্প্রতিককালে একদম সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে। 2016 সালের প্যানেল একদম চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। এক্ষেত্রেও এই ডিএ মামলায় কি রাজ্য সরকার গাড্ডায় পড়তে চলেছে? সরকার একদমই দেখুন, এবং এটা তো বলেছিলাম 6 বার হেরেছে, আর এরপরে কি থাকতে পারে? 6 গোল খেয়েছে, 6 বার হেরেছে। মানে আমি তো বুঝতে পারছি না যে নির্লজ্জতা কোন পর্যায়ে উঠেছে। দেখুন, জনগণের ট্যাক্সের টাকা, দেখুন আপনি হয়তো অন্যভাবে দেখবেন না, এটা আলটিমেট সকলেই জানেন। রোপা রুলস পড়লে বাচ্চা ছেলেকেও যদি বুঝিয়ে দেওয়া হয় সেও বুঝতে পারবে, কিন্তু এদের কি করে বোঝাবেন বলুন তো? এটা তো আলটিমেট জনগণের ট্যাক্সের টাকা খরচা হয় না, মামলার খরচা, এটাও তো জনগণের ট্যাক্সের টাকাতেই কর্মচারীদের বেতন হয়। আর জনগণের সেটা ন্যায্য পাওনা, যেটা আইন অনুযায়ী সেটা দেওয়া উচিত, অথচ জনগণের ট্যাক্সের টাকায় খরচা করে সেটা আটকাতে চাইছেন। মানে এবং সেটা যে সম্ভব নয় সেটা তো সকলেই বুঝে যাবেন, যে কোনো বাচ্চা ছেলেও বুঝে যাবেন, তারপরেও করছেন। এটা কি বলা যাবে? বলতে পারেন আইনি চপেটাঘাত। এই আইনি চপেটাঘাত এই সরকারকে খেতে হবে, কারণ এই সরকারের মাথায় যারা রয়েছেন তারা এটা খেতেই পছন্দ করেন।
যারা শাসক দলে রয়েছেন, একটা দুর্নীতিগ্রস্ত দল, রাজনৈতিক দল, তারা শাসন ক্ষমতায় এসছেন, তারা চান মেলা খেলা করে টাকা নষ্ট করবো, তারা কর্মচারীদের বেতন দেবো না, দেবো না, এই ধান্দা করেন, সঠিকভাবে চাকরি দেবো না, দিয়ে দেবো না, কিন্তু এই করে কোনো লাভ হবে না। আলটিমেট তো এই দেখলেন চপেটাঘাত। একদমই। আমি শেষ দুটো প্রশ্ন আপনার কাছে করবো। আজকে রাজ্য সরকারের তরফ থেকে যে আর্গুমেন্ট তারা করলেন, সেক্ষেত্রে এই যে বললেন একদম প্রথমে শুরুতে আপনি যে রাজ্য সরকারের তরফ থেকে উকিল বলছেন যে তাদের কোমর ভেঙে যাবে, তাহলে সেক্ষেত্রে কি কোথাও কি একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগু হতে পারে পশ্চিমবাংলায়? দেখুন, সেটা তারা বলবেন, তারা কি করবেন না করবেন, তারা কি হবে, তারা এটা তো স্থায়ী খরচ তো এইভাবে খরচা করে দেওয়ার কথা না। স্থায়ী খরচা করলে তার ইফেক্ট তো পড়বেই। একদমই সিদ্ধ স্যার। তাহলে আমি আপনার কথা যদি ধরেও নিই সেই অনুযায়ী, এবং প্রথম থেকে আপনি একদম যেটা বললেন যে সবার এর আগে রাজ্য সরকারের পরাজয় হয়েছে এই মামলায়, এটা সপ্তমবার, সেক্ষেত্রে তাহলে বলছেন খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। না, অলরেডি অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়ে গেছে, শীঘ্র নেই, অলরেডি হয়ে গেছে। ওটা যেমন 26,000 বাতিল হয়ে গেছে, এরকম অলরেডি 25% এরিয়া দিয়ে দেওয়ার অর্ডার হয়ে গেছে। ফলে এটা আর মানে খুব শীঘ্র ব্যাপার নেই, এটা অলরেডি হয়ে গেছে, এটা ঘটে গেছে। ফলে এটা করতেই হবে, না করলে আমরা কন্টেম্প করবো। আজকে ডিএ মামলায় প্রথমেই সুপ্রিম কোর্ট বলল যে দেখুন, আপনি ইমিডিয়েট 25% রিলিজ করুন, ডিএ অধিকার, আপনাকে 25% ইমিডিয়েট রিলিজ করতে হবে। তখন রাজ্য সরকারের আইনজীবী বললো না, এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আমরা এত টাকা আমরা নেই, সম্ভব হচ্ছে না। সেটা আপনার বিষয়, ডিএটা অধিকার। টোটাল যে বকেয়া আছে হাইকোর্টের অর্ডার অনুযায়ী 2011 সাল থেকে, তার 25% আপনাকে ইমিডিয়েট 4 সপ্তাহের মধ্যে দিতে হবে। আর বাকি যে 75% তার বিষয়ে আগস্ট মাসে পরবর্তী শুনানি হবে। রাজ্যের তরফে মূলত কোন কোন দিকগুলো তারা হাইলাইট করবেন যদি একটু বলতেন? একটাই দিক যেটা বলে আছে যে আমাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি নেই, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাতে কোনো কর্ণপাত করেনি। কারণ স্বাভাবিক, এটা আইন, যদি আমার কোনো প্রাপ্য থাকে সেটা সরকারকে দিতেই হবে, সরকারের কাছে টাকা নেই, সেটা কোনো যুক্তি হতে পারে না। আর এটা তো আরোই বড় যুক্তি না, কারণ আপনারা জানেন সরকার অলরেডি ঠিক করেছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী যাদের দুর্নীতির জন্য চাকরি চলে গেছিল, সুপ্রিম কোর্টের অর্ডারে তাদেরকে 25,000 আর 20,000 করে প্রত্যেক মাসে ঘুষ দেবে বলেছে। আমি এটা ঘুষ এই জন্য বলছি, কারণ যাদের চাকরি দুর্নীতির জন্য চলে যায় তাদের আবার করে টাকা দেওয়া মানে তাদের মুখ বন্ধ করা, যে তারা কোন নেতাদের তারা টাকা দিয়েছে সেটা যেন না বার করা হয়। তো তাদের যদি বছরে প্রত্যেক মাসে এই টাকাটা দিতে পারে কোনো কাজ না করে, তাহলে এই সরকারি কর্মচারী, শিক্ষক যারা সরকারের কাজ করে বা রিটায়ার তারা কাজ করেছে, তারপরে প্রাপ্য দিয়ে সেটা তো তার দিতেই হবে। আপাতত 25%, তারপরে বাকি 75। কিন্তু এটাতে আজকে একটা জিনিস প্রমাণিত, যেই সরকার বলেছিল যে সরকারি কর্মচারীরা খালি ঘেউ ঘেউ করে, আজকে এটা একটা বড় থাপ্পড় সরকারের উপর। কারণ সুপ্রিম কোর্ট আজকে স্বীকৃত দিয়ে দিল যে ডিএটা অধিকার, ডিএটা দিতেই হবে, আপাতত 25%। এবার কি তাহলে আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল বা যে শুনানি ছিল, সেক্ষেত্রে এবার কি রাজ্য সরকার একটা বড় বিপদে পড়তে চলেছে, বড় গাড্ডায় পড়তে চলেছে কার্যত? দেখুন, এবার নয় 25% দিতে হবে, নয় কন্টেম্প হলে জেলে যেতে হবে। এর বাইরে আর কোনো উপায় নেই। নয় নিজেকে ডিক্লেয়ার করতে হবে সরকারকে যে আমি দেউলিয়া হয়ে গেছি, তখন ফিনান্সিয়াল এমার্জেন্সি হবে, তখন কনস্টিটিউশন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে আপনি বলছেন ফিনান্সিয়াল এমার্জেন্সি হলে সেক্ষেত্রে কনস্টিটিউশনাল যা ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে আইনি তরফে, তাই তো? আইনি তরফে। আমি এক্ষেত্রে বলবো সুদীপ্ত দা, এক্ষেত্রেও কি একটা রিভিউ পিটিশনের দায়ের হতে পারে আবার? দেখুন, পরবর্তী শুনানি আগস্ট মাসে, সরকার অনেক দেরি করেছে, রিভিউ যাই করুক এই টাকা এবার দিতে হবে মানে দিতেই হবে, কোনো রকম ভাবে আর পালানোর রাস্তা নেই, এবার দিতেই হবে। শুধু 25% না, এই কিছুদিনের মধ্যে দেখবেন এবার পুরো 100%টাই দিতে হবে। আমি এক্ষেত্রে খুবই স্পেসিফিক আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো যে এই যে 25% ব্যাপারটা আছে, 2011 থেকে 2019 সাল পর্যন্ত যা বকেয়া রয়েছে, আর তার মোট পরিমাণের উপর 25% না বর্তমানে যে ডিএ বকেয়া আছে তা 25%? বর্তমানে যে ডিএ বকেয়া আছে 2022-এর যে জাজমেন্ট হাইকোর্টের, সেই হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী 2009-এর রোপা মিলিয়ে যেই বকেয়াটা হচ্ছে
তার 25%, যেটা হচ্ছে অ্যারাউন্ড 10,000 কোটি টাকার মতো। আমি এক্ষেত্রে প্রশ্ন করবো, রাজ্য সরকার যে আর্গুমেন্ট করেছিল, অর্থাৎ বলেছিল যে মহার্ঘ ভাতা কোনো অধিকার নয়, সেই আর্গুমেন্ট মোটামুটি রীতিমতো দেখলাম আমরা যে মুখ থুবড়ে পড়েছে আজকের এই অর্ডারের পর। কার্যত খারিজ, প্রাথমিকভাবে না, কার্যত খারিজ। দেখুন, সুপ্রিম কোর্ট যদি মনেই না করতো যে ডিএটা একটা অধিকার, তাহলে কিন্তু 25% ডিএ রিলিজ করতে বলতো না। সুপ্রিম কোর্ট আগে কার্যত বুঝিয়ে দিয়েছে সরকারের যে আর্গুমেন্ট যে এটা কোনো অধিকার না, এটা একটা অনুদান ম্যাক্সিমাম হতে পারে, এটা কোনো অধিকারের পর্যায়ে পড়ে না, সেই আর্গুমেন্ট আজকে কার্যত থমকে গেল বললেও ভুল হবে, কার্যত বিশ্বাস করলো সুপ্রিম কোর্ট। আমি কিন্তু শেষে আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছে। যদি রাজ্য সরকারের আইনজীবীর কথা ধ্রুব সত্যি ধরে নিই, তাহলে 25% দিয়ে দিতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় 20,000 কোটি টাকা, যেটা যেমনটা আপনি একটা হিসাব বললেন। যদি হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত হস্তক্ষেপ না করে, তাহলে সরকারের খরচ হবে প্রায় 80,000 কোটি টাকা। এটা শুধুমাত্র কি বকেয়ার হিসাব, কি বলবেন? এইটা হলো শুধুমাত্র যেই ডিএটা এখনো অব্দি দেয়নি বকেয়া, এরপরে প্রত্যেক মাসে মাসে দিয়ে দিতে গেলে তো আলাদা খরচা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ডিএ মামলায় সুপ্রিম কোর্ট ঠিক কোন অঙ্কে বিরাট চাপের মুখে রাজ্য সরকার? দেখুন, সত্যি কথা বলতে আজকে রাজ্য সরকার ওটা বুঝে গেছে যে তাদের আর কোনো উপায় নেই। তারা যে এতদিন ধরে এই সরকারি কর্মচারী বা এদের যারা স্কুল শিক্ষক, তাদেরকে যে তাদের প্রাপ্য দিয়ে দিচ্ছিল না, আজকে বাধ্য হবে সুপ্রিম কোর্টের এই রায় এই টাকা দিতে। এবং আজ যদি এই টাকা না দেয়, আন্দোলন যা হবার তো হবেই। কিন্তু সরকারি কিছু উচ্চ পদাধিকার কর্মচারী যারা নিজেরা দিয়ে পাচ্ছে, তারা কিন্তু কন্টেম্পের আওতায় পড়বে এবং তাদের জেল হতে পারে যদি এই টাকা নেয়। আপনি বলছেন কিছু কারা দিয়ে পাচ্ছেন, আপনি বললেন তারা, আপনি যে বললেন যারা কন্টেম্পের আওতায় পড়বেন, যারা দিয়ে পাচ্ছেন, আইএএস অফিসার, তারা তো ঠিক সেন্ট্রাল নিয়মেই দিয়ে পাচ্ছে। যে চিফ সেক্রেটারি বলুন, তারপর প্রিন্সিপাল সেক্রেটারি, তাদের তো ডিএ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। ডিএ নিয়ে সমস্যা কারা হচ্ছে? যারা প্রকৃত সরকারিতে কাজ করছে, বিভিন্ন দপ্তরে কাজ করছে, ডিএটা তো তারা পাচ্ছে না। একদমই। আসলে তো আমার একদম শেষে চলে এসেছি আমরা সাক্ষাৎকার। আমি শেষে একটাই প্রশ্ন করবো, এ যাবৎকালে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আপনারা যেরকম আইনি লড়াই করেছেন, ঠিক সেরকমই রাজ্য সরকারের যারা কর্মী, তারা যে বঞ্চিত হয়েছেন তাদের মহার্ঘ ভাতা থেকে, এখনো পর্যন্ত আপনারা একদম প্রথম সারির লোক যারা এই আন্দোলনে একদম শরিক হয়েছিলেন এবং আইনি লড়াইটা লড়ে যাচ্ছেন। সুদীপ্তরা, প্রথম থেকে আমরা দেখেছি, সেটা আরজিকর মামলা হোক বা এই যে 26,000 চাকরি দুর্নীতির মামলা হলো, রাজ্য সরকার একদম অন্তিম পর্যন্ত বলেছিল যে রিভিউ পিটিশনে যাব। এক্ষেত্রে আজকের যা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এই মহার্ঘ ভাতা কেন্দ্র করে যে মামলায়, সেক্ষেত্রেও কি রাজ্য সরকার ইতিমধ্যেই রিভিউ পিটিশন ফাইল করতে পারে বলে আপনার ধারণা? দেখুন, করলেও কোনো লাভ কিচ্ছু হবে না, আর ফর্মালিটি। আপনার যে করের টাকা দিয়েই করবে, ফর্মালিটি। পরবর্তী শুনানি আগস্ট মাসে এবং এই 4 সপ্তাহের মধ্যে টাকাটা দিতেই হবে, আর কোনো বাঁচার উপায় নেই। একদম। তাহলে বলছেন আগামী 4 সপ্তাহের মধ্যেই বড় সুখবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, তাই তো? একদমই।